হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো আজকে ক্লাসটি তাহলে আমরা শুরু করি। এর আগের দিন আমি তোমাদেরকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রথম চ্যাপ্টার থেকে আমাদের যেই চ্যাপ্টারটা বাংলা গানের ইতিহাস, সেইখান থেকে আমি তোমাদেরকে কিছুটা অংশ পড়িয়েছিলাম। আমি বোধহয় তোমাদেরকে জারি গান পর্যন্ত পড়িয়েছিলাম, তাই তো? জারি গান আশা করছি এর আগের দিন যা যা পড়িয়েছিলাম তোমাদের হয়তো মনে আছে। তাহলে চলো এইবার জারি গানের পরবর্তী পার্টগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, ঠিক আছে? জারি গানের পরে আর যা যা আছে, যে ধরনের গানগুলি আছে। চলো, জারি গানের পরে ছিল বাউল গান। বাউল গান কি? বাংলার অন্যতম শ্রেষ্ঠ লোকসঙ্গীতের একটি ধারা, তাই তো? বাংলার একটি শ্রেষ্ঠ লোকসঙ্গীত ধারা। বাউল গান আমরা সকলে ভীষণ পছন্দ করি। বাউল সঙ্গীত শিল্পীরা একতারা বাজিয়ে বাজিয়ে আরও অন্যান্য নানান রকমের ইনস্ট্রুমেন্টস বাজিয়ে বাজিয়ে গানগুলি করে থাকেন, তাই তো? খুবই সুন্দর হয়, প্রাকৃতিক গান হয়, মানুষের জীবন নিয়ে, মানুষের আত্মার যে একটা মানে কি বলবো, আত্মার শান্তি, আত্মার মানে ঈশ্বরের সাথে আমাদের আত্মার মিলন, সব কিছু নিয়েই এই গানগুলি হয়ে থাকে, তাই তো? মানুষের মানে অন্তরের শান্তি ঠিক কোথায় গিয়ে, সমস্ত বিষয়ই আমাদের এই বাউল গানগুলিতে বোঝানো হয়ে থাকে। তো চলো দেখে নি কি আছে। বাংলার অন্যতম শ্রেষ্ঠ লোকসঙ্গীত হচ্ছে বাউল গান, তাই তো? মানবতাবাদ ও আধ্যাত্মিকতা এর মূল কথা। মানবতাবাদ মানে মানুষের উপকার, মনুষ্যত্ব, এবং আধ্যাত্মিকতা মানে ঈশ্বরের সাথে আমাদের আত্মার মিলন। এটাই হচ্ছে এই বাউল গানের মূল কথা। তারপরে কি আছে? প্রধান সাধক আমরা দেখে নেব। প্রধান সাধক কারা আছেন? লালন ফকির, ভীষণ জনপ্রিয় তিনি, তাই তো? বাউল গানের সাধক হিসেবে লালন ফকির। লালন ফকিরের নানান রকমের গান আছে, তার মধ্যে থেকে তোমাদের কি গান মনে পড়ছে লালন ফকিরের? একটু তোমরা কমেন্ট করে জানাও তো। আর কি আছে? পাঞ্জু শাহ, দুদ্ধু শাহ, এনারা হচ্ছেন প্রধান সাধক বাউল গানের। তারপরে বৈশিষ্ট্য কি আছে? মনের মানুষ সন্ধান। তারপর ধর্মীয় সংকীর্ণতার বিরোধিতা। ধর্মের যে সংকীর্ণতা আছে, আমাদের নানান ধর্মে, সমস্ত ধর্মেরই কিন্তু কিছু কিছু সংকীর্ণতা আছে, তাই না? যে কোনো ধর্মই যে একদম সুপ্রিম, অবশ্যই সবার ধর্মই সুপ্রিম, কিন্তু সব ধর্মেই কিছু কিছু সংকীর্ণতা থাকে। তো সেই সমস্ত সংকীর্ণতার বিরোধিতাও এই বাউল গানে করা হয়। সহজ ভাষায়, সুন্দর ভাষায় এই বাউল গানে করা হয়। এরপরে কি আছে? এরপরে হচ্ছে শাক্ত পদাবলী ও শ্যামা সঙ্গীত। আচ্ছা, শক্তির আরাধনা মানে মায়ের আরাধনা, মা কালীর আরাধনা, মা দুর্গার আরাধনা, এই সমস্ত পার্টগুলি, এই সমস্ত মায়ের আরাধনা নিয়ে, শক্তির আরাধনা নিয়ে যে গানগুলি হয়ে থাকে সেগুলোই হচ্ছে শ্যামা সঙ্গীত, তাই তো? আর এই শ্যামা সঙ্গীত কোন পদাবলীর অন্তর্গত হয়ে থাকে? শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীতেই কিন্তু সমস্ত মানে মাতৃভক্তি, মাতৃস্নেহের, মায়ের যে সমস্ত গান, মায়ের যে সমস্ত পদ, সব শাক্ত পদাবলীতে আছে, ঠিক আছে? দেবী কালীকে কেন্দ্র করে রচিত, মা কালীকে কেন্দ্র করে এই শাক্ত পদাবলী, শ্যামা সঙ্গীতগুলি রচিত। ভক্তি, মাতৃস্নেহ ও আত্মসমর্পণের ভাব প্রকাশ পায়। মানে আমরা আমাদের নিজেদের আত্মাকে সম্পূর্ণভাবে, নিজেদেরকে মায়ের চরণে, মায়ের কাছে নিবেদন করে থাকি, তাই তো? মনের দিক দিয়ে আমরা পুরোপুরি মায়ের কাছে নিজেকে সমর্পিত করি। এরপরে কি আছে? প্রধান কবি। প্রধান কবি কে কে আছেন? প্রধান কবি হচ্ছেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। তোমাদের কোনো শ্যামা সঙ্গীতের কথা মনে পড়ছে? আমার একটি ভীষণ জনপ্রিয় শ্যামা সঙ্গীতের কথা মনে পড়ছে, মন রে কৃষি কাজ জানো না, এই গানটি ভীষণ জনপ্রিয়, তাই তো? আরও অনেক শ্যামা সঙ্গীত আছে, যেমন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, এই ধরনের। এরপরে কি আছে? এরপরে আছে কবি গান। কবিয়ালদের তর্কমূলক গানের আসর, মানে অনেকগুলি কবি একসাথে আসরে বসে হচ্ছে তর্কমূলক, মানে একটা কবি গান মানে কবিতার মাধ্যমে একটু গান করে একটা কিছু বলবে, সেটার তর্কে আরেকজন কবি গানের মাধ্যমে, মানে কবিতা
টাইপের গানের মাধ্যমে আরেকটা কিছু তর্ককে খণ্ডন করতে কিছু না কিছু বলবে। বুঝতে পেরেছো? কবিয়ালদের তর্কমূলক গানের আসর। আর কি আছে? প্রশ্নোত্তর, মানে কবিতার মাধ্যমে, কবিতা দিয়ে যে গানের মাধ্যমে হচ্ছে প্রশ্ন উত্তর হয়, তাৎক্ষণিক রচনার মাধ্যমে পরিবেশিত হয়। কবিরা তৎক্ষণাৎ রচনা করেন এবং তখনই পরিবেশনা করেন। প্রধান কবিয়ালকে ভোলা ময়রা, ঠিক আছে, রাম বসু এবং নীল ঠাকুর। প্রধান কবিয়াল, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা নামগুলো অবশ্যই মনে রেখো। ভোলা ময়রা, রাম বসু এবং নীলু ঠাকুর। এরপরে দেখো কি আছে, এরপরে আছে পাঁচালী গান। পাঁচালী গান কি? পাঁচালী গান মানে কাহিনী নির্ভর গীত ধারা। মানে পাঁচালী যে আমরা পড়ি, পাঁচালীর তো একটা টান থাকে, সেটা অবশ্যই কাহিনী থাকে, সেই কাহিনী নির্ভর হচ্ছে গীত ধারা। কাহিনীর মাধ্যমে গান করে করে বোঝানো কাহিনীটা, ঠিক আছে। ধর্মীয় ও সামাজিক কাহিনী গাওয়া হয়। আর কি? সহজ ভাষা ও সরল সুর ব্যবহার করা হয়। অনেকেই লক্ষ্মী পাঁচালী পড়ো, তাই তো? বৃহস্পতিবার দিন আমাদের মায়েরা, দিদিরা সবাই কি পড়ে? লক্ষ্মী পাঁচালী পড়েন, তাই তো? তো লক্ষ্মী পাঁচালীটাও তোমরা নিশ্চয়ই হচ্ছে দেখে থাকবে কিভাবে দুলে দুলে একটা সুর করে করে পাঁচালীটা পড়া হয়। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে থাকবে ব্যাপারটা। এর পরেরটাতে চলে যাই। আখড়াই গান অষ্টাদশ শতকে ভীষণ জনপ্রিয়। এই আখড়াই গানটি জনপ্রিয় ছিল অষ্টাদশ শতকে। কবি গান, কীর্তন ও পাঁচালীর প্রভাব রয়েছে এই আখড়াই গানে। আর উত্তর প্রত্যুত্তরমূলক গানের রীতি, মানে কোনো একটা উত্তরকে আবার দ্বিতীয়বার কেউ প্রত্যুত্তর করে, এই গানটির রীতি ছিল। বিভাগ কি? বিভাগ হচ্ছে ভবানী বিষয়ক, সুখী সংবাদ এবং খেউর। এই তিনটি হচ্ছে এই আখড়াই গানের বিভাগ। এরপরে কি আছে? এরপরে আছে টপ্পা। টপ্পা হচ্ছে বাংলার উচ্চ সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা। এই টপ্পা ধারাটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রবর্তক কে আছে? প্রবর্তক হচ্ছে রামনিধি গুপ্ত, নিধিবাবু। শর্ট ফর্মে মানে ওনাকে আমরা চিনি বিশেষভাবে নিধিবাবু বলে, ঠিক আছে। তাহলে চলো এরপরে দেখে নিই বৈশিষ্ট্য। দ্রুত লয়, মানে ভীষণ দ্রুত লয়ে গানটি গাওয়া হয়। অলঙ্কারপূর্ণ সুর থাকে, সুরে ভীষণ অলঙ্কার থাকে। আর কি? প্রেমমূলক বিষয় থাকে, গানটির মধ্যে, ধারাটির মধ্যে প্রেম থাকে। আর কি? উল্লেখযোগ্য শিল্পী চলো কে কে আছেন আমরা দেখে নিই। কালী মির্জা, আর কে আছেন? সৌরীন্দ্রমোহন ঠাকুর আর কালীপদ পাঠক, তাই তো? উল্লেখযোগ্য এই শিল্পীগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে ভালোভাবে, কেননা এই উল্লেখযোগ্য শিল্পীগুলি ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে কি আছে? খেয়ালও কিন্তু ভীষণ একটা জনপ্রিয় সঙ্গীত ধারা, তাই তো? হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব থেকে বিকশিত হয়েছে। হিন্দুস্থানি, আমাদের ভারতবর্ষের হিন্দুস্থানির যে শাস্ত্রীয় সঙ্গীত আছে, ভীষণ মেলোডিয়াস এই শাস্ত্রীয় সঙ্গীত, সেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব থেকে এই ধারাটি বিকশিত হয়েছে। বাংলায় এর চর্চা ব্যাপকভাবে হয়, বাংলায় ভীষণভাবে এর চর্চা করা হয়। রাগভিত্তিক স্বাধীন গায়কী, এই খেয়ালটি রাগ ভিত্তিক, ভীষণ রাগ আছে এই খেয়ালের মধ্যে, রাগের সুন্দর কারুকার্য আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে বিষ্ণুপুর ঘরানা। বিষ্ণুপুর ঘরানায় কি আছে? বাংলার নিজস্ব শাস্ত্রীয় সঙ্গীত ধারা। এটি বাংলার একদম নিজস্ব শাস্ত্রীয় সঙ্গীত ধারা। বিষ্ণুপুরকে কেন্দ্র করে এই ধারাটি গড়ে উঠেছিল। কোথায় তাহলে কিভাবে এই ধারাটি গড়ে উঠেছিল? না, বিষ্ণুপুরকে কেন্দ্র করে এই ধারাটি গড়ে উঠেছিল, তাই তো? আর কি আছে? এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে সরলতা। আর কি আছে এর বৈশিষ্ট্য? মাধুর্য, রাগের শুদ্ধ উপস্থাপনা। এইগুলি হচ্ছে এর বৈশিষ্ট্য। প্রধান শিল্পী কে কে আছেন চলো দেখে নিই। রাধিকা প্রসাদ গোস্বামী, জ্ঞান গোস্বামী, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এই চারজন হচ্ছেন এই ঘরানার প্রধান শিল্পী। এরপরে আছে কি দেখো, কলকাতায় রাগ সঙ্গীতের প্রসার। প্রধান সঙ্গীতজ্ঞ কে ছিলেন? গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়, তাই তো? কলকাতায় রাগ সঙ্গীতের প্রসার, এই বিষয়টিতে গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় ছিলেন প্রধান সঙ্গীতজ্ঞ। আর কি আছে? বিখ্যাত শিষ্য কে কে ছিলেন? যদু ভট্ট ছিলেন। আর কে ছিলেন? গোপালচন্দ্র চক্রবর্তী,
লালচাঁদ বড়াই আর ক্ষেত্রমোহন গোস্বামী, তাই তো। এরপরে এই বিখ্যাত শিষ্যগুলি অবশ্যই মনে রাখবে, তার সাথে বিশেষ করে মনে রাখবে প্রধান সঙ্গীতজ্ঞ। বাংলায় উচ্চাঙ্গ সঙ্গীত জনপ্রিয় করার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করেন। এই যে এই শিষ্যরা যেনারা ছিলেন, তারা এই উচ্চাঙ্গ সঙ্গীতকে জনপ্রিয় করে তোলায় বিশেষ ভূমিকা পালন করেন। ওকে, এরপরে কি আছে? যাত্রা গান। যাত্রা গানের প্রধান শিল্পীকে, চলো যাত্রা গানের প্রধান শিল্পী দেখে নিই। মদন মোহন চট্টোপাধ্যায়, ঠাকুরদাস মুখোপাধ্যায়, গোপাল উড়ে, এই তিনজন ছিলেন যাত্রা গানের প্রধান শিল্পী। আর বিশেষ বৈশিষ্ট্য কি? রাগ ভিত্তিক গান, ভীষণ রাগের অলঙ্কার আছে, রাগের কারুকার্য আছে, আর নাট্যধর্মী পরিবেশনা, নাটকের মাধ্যমে এর পরিবেশনা, এই গানের পরিবেশনা করা হয়। বিদ্যাসুন্দর পালা বিশেষভাবে জনপ্রিয়। এরপরে আছে চাপ কীর্তন। কীর্তন ও কথকতার সংমিশ্রণ, মানে কীর্তনও হবে, তার সাথে কথাও হবে, কথোপকথনও হবে। ঠিক আছে। প্রবর্তক হচ্ছেন রূপচাঁদ অধিকারী। আর বৈশিষ্ট্য, রূপচাঁদ অধিকারী হচ্ছেন প্রবর্তক। বৈশিষ্ট্য: নাটকীয় সংলাপ, হাস্যরস এবং ভক্তিরস। নাটকীয় সংলাপ আছে, নাটকের বিভিন্ন সংলাপ, হাস্যরস আছে এবং ভক্তিরস আছে। আর উল্লেখযোগ্য শিল্পী কারা আছেন চলো দেখে নিই। অযোধ্যা দাস, বারিক দাস, শ্যাম দাস এবং মধুসূদন কিন্নর, এই চারজন হচ্ছেন উল্লেখযোগ্য শিল্পী। এরপরে কি আছে? এরপরে চলে আসছে থিয়েটারের গান। বাংলা থিয়েটারে সঙ্গীতের ব্যবহার শুরু হয় কত শতকে? না 19 শতকে। 19 শতকে বাংলা থিয়েটারে আস্তে আস্তে সঙ্গীত পরিবেশনা করা হয়, মানে থিয়েটারটিকে আরও ইন্টারেস্টিং করার জন্য, আরও সুন্দরভাবে মানুষের মনে থিয়েটারের একটি জায়গা করে নেওয়ার জন্য কি করা হয় না গানও, সঙ্গীতও ব্যবহার করা হয় থিয়েটারে। প্রধান ব্যক্তিত্ব কারা ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ, থিয়েটারের একজন বড় নাম, আর অমৃতলাল বসু, রামনারায়ণ তর্করত্ন আর বেণীমাধব অধিকারী, চারজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন। বিশেষত্ব: নাটকের আবেগ প্রকাশে সঙ্গীতের ব্যবহার। নাটকের আবেগ, নাটকের মধ্যে থেকে যে আবেগটা উঠে আসছে, সেই আবেগটাকে বোঝানোর জন্য, সেই আবেগটাকে আমাদের মধ্যে আত্মস্থ করার জন্য সঙ্গীতের ব্যবহার করা হয়। ঠিক আছে। ধ্রুপদ, টপ্পা, কীর্তন, লোকসুর সবই ব্যবহৃত হয়েছে। ধ্রুপদ, টপ্পা, কীর্তন সব কিছুই থিয়েটারে ব্যবহার করা হয়েছে, সমস্ত রকমের সঙ্গীত ধারা। ঠিক আছে। এরপরে চলে আসছি আমরা স্বদেশী গান। স্বদেশী গান কি? আমাদের দেশের জন্য, আমাদের স্বদেশের জন্য যে সমস্ত গান তৈরি করেছেন কবিরা, সেই সমস্ত গানই হচ্ছে স্বদেশী গান। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম জাগানো। স্বদেশ মানে আমার দেশ, আমার দেশের প্রতি আমার মনে একটা কি থাকবে না দেশপ্রেম থাকবে। সেই দেশপ্রেম জাগানো, স্বাধীনতার চেতনা সৃষ্টি করা। আগে যখন সেই সময় যখন আমাদের দেশ স্বাধীন ছিল না, আমাদের দেশ যখন পরাধীন ছিল, তখন মানুষের মনে এই সমস্ত স্বদেশমূলক গানের মাধ্যমে দেশের প্রতি ভক্তি জাগানো হতো মানুষের মনে, মানুষকে সচেতন করা হতো স্বাধীনতার প্রতি। তো কোন গানগুলি দিয়ে সেগুলি করা হতো না স্বদেশী গান দিয়ে। কে কে আছেন চলো দেখি। প্রধান ব্যক্তিত্ব: দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন, তাই তো। এনারা হচ্ছেন প্রধান ব্যক্তিত্ব। আরও অনেক ব্যক্তিত্ব আছেন। চলো এরপরে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। এর পরের দিন আমি তোমাদেরকে বাকি পার্টগুলি পড়িয়ে দেবো। ঠিক আছে। আজকে তাহলে আমাদের স্বদেশী গান পর্যন্ত পার্ট হলো, আর বাকি গানগুলি এর পরের দিন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর আমি তোমাদেরকে যেটা জিজ্ঞেস করেছিলাম যে লালন ফকিরের একটি বাউল গান তোমরা বলো, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। ঠিক আছে এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটুও যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করো।